রাহুল ব্যানার্জি ক্যারিয়ারের শুরুতে একটা ব্লকবাস্টার মুভি দেওয়ার পর এতগুলো ফ্লপ মুভি দেয়, তারপরে সে টপ হিরো হওয়ার রেসের বাইরেই চলে যায়। সে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে পারলো না ঠিকই, কিন্তু তার মৃত্যুর পর সেই বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে এক নতুন দিশা দেখিয়ে গেল। আজকের ভিডিওতে আমরা দেখব রাহুল ব্যানার্জির ক্যারিয়ারের রাইজ অ্যান্ড ফল এবং তার মৃত্যুর পর বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া অবিশ্বাস্য কিছু ঘটনা। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দীঘার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু। সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের একটা সুরক্ষা দরকার। ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না। ভালোবাসা কেন এত অসহায়। 1995 সালে প্রবল রঙের আলো এই সিনেমার মাধ্যমে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসাবে তার এই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিল। মা, অঙ্কটা হয়ে গেছে। তারপরে 2000 সালে মিঠুন চক্রবর্তীর সাথে তার একটা মুভি আসে চাকা, এবং সেখানে সে চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করছিল এবং তার ক্যারেক্টারটার নাম ছিল ফটিক। তুমি নাকি ওই মেয়েদের পাড়ায় যাচ্ছ? কোন মেয়েদের পাড়া? মানে ওই বাজে মেয়েদের পাড়া। মুভিটা সেই সময় কিন্তু মোটামুটি খুব ভালোই চলেছিল এবং তখনও কিন্তু রাহুল ব্যানার্জি সেরকম একটা পরিচিতি পাননি। তারপরে 2004 সালে আবার আসবো ফিরে এই মুভিতেও ছোট্ট একটা ক্যারেক্টারের রোল করে, কিন্তু সেটাও সেরকম একটা পরিচিতি পায় না। তার জন্য সে মুভি থেকে প্রথমবারের জন্য জি বাংলায় একটা সিরিয়াল করতে গেল যার নাম ছিল খেলা, যেটা 2006 সালে শুরু হয়েছিল এবং সেই সিরিয়ালটার মাধ্যমে সে মোটামুটি কিন্তু পরিচিতি লাভ করে। একদম মিথ্যে কথা বলো না, আমি তোমাকে দেখেছি, অন্যায় করেছো সেটা স্বীকার করো। কিন্তু তার ক্যারিয়ারটা পুরোপুরি বদলে যায় এই সিরিয়াল করার পর 2008 সালে চিরদিনই তুমি যে আমার মুভির মাধ্যমে, যেখানে কিন্তু রাজ চক্রবর্তীরও এটা প্রথম ফিল্ম ছিল এবং রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকারের এটা প্রথম ডেবিউ মুভি ছিল এবং তাদের প্রথম মুভিটাই পুরোপুরি ভাবে ব্লকবাস্টার হয়। এর জন্যই তো 1 কোটি টাকা বাজেটের মুভি সেই সময় দাঁড়িয়ে 9 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে এবং এই মুভিটা সেই সময় অল টাইম ব্লকবাস্টার হয়ে যায়, যেখানে সেই মুভির প্রত্যেকটা গান উলাল্লা, বাতাসে গুনগুন, পিয়ারে পিয়ারে, ঝিরি ঝিরি, প্যান্টে তালি, প্রত্যেকটা গানই কিন্তু সেই সময় পপুলার হয়েছিল। ভালোবাসা কেন এত অসহায়। ছিড়ে ছিড়ে স্বপ্ন ঝরে সেই সময় মুভিটা তো ব্লকবাস্টার হয়েছিল এবং 25 সপ্তাহ ধরে এক টানা কিন্তু থিয়েটারে চলেছিল, যেটা রাজ চক্রবর্তী এই ফিল্মি ক্যারিয়ারের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। এরপর থেকে কিন্তু তাদের তিনজনকে, মানে রাজ চক্রবর্তী, রাহুল ব্যানার্জি এবং প্রিয়াঙ্কা সরকার, তাদেরকে কিন্তু আর পিছনে তাকাতে হয়নি। তাদের জুটিটা এতটাই পপুলার হয়ে গেছিল যে পর পর তাদের মুভি আসতেই থাকছিল। যেমন ধরো তার পরের বছরই 2009 সালে জ্যাকপট মুভি আসে, যেখানে হিরণ, কোয়েল, রাহুল এবং প্রিয়াঙ্কা সরকার কিন্তু মেন লিড রোলে ছিল, কিন্তু মুভিটির বাজেট ছিল 85 লক্ষ টাকা, বক্স অফিসে 47 লক্ষ টাকা কালেকশন করে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। এবং সেই বছরই সেই জুটির আরেকটা মুভি আসে যেটা স্বপন সাহার দ্বারা পরিচালিত ছিল এবং মুভিটির নাম ছিল কেন কিছু কথা বলো না, এবং সেই মুভিটিও কিন্তু বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। মুভির একটা গান ছাড়া, যেটা শানের গলায় ছিল কেন কিছু কথা বলো না টাইটেল সং, এই গানটা ছাড়া কিন্তু ওই মুভির আর কিছুই চলেনি। কেন কিছু কথা বলো না, কেন কিছু কথা বলো না। তারপরে সেই সালে তাদের জুটির আরেকটা মুভি আসে ভালোবাসা জিন্দাবাদ, সেই মুভিটাও কিন্তু সেরকম একটা চলে না। রাহুল ব্যানার্জি সেই সময় মোটামুটি পপুলার হয়ে গেছিল, এর জন্যই তো সেই সময় দেবের পপুলার মুভি পরাণ যায় জলিয়ারাতে অ্যাজ এ গেস্ট হিসাবে গেস্ট অ্যাপিয়ারেন্স দেয়। একটু পপুলার হলেও কিন্তু পরপর তার এতগুলো মুভি ফ্লপ হওয়ার পরে তার ইমেজটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে। যেমন 2010 সালে সোনো মন বলি তোমায় মুভি এসে, সেই মুভিটিও তো পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়া এই মুভিটিকে 5-এর মধ্যে 2.5 রেটিং দেয়। তাছাড়া তার রান মুভি, জিও কাকা মুভি, সমস্ত মুভিগুলো কিন্তু পর পর ফ্লপ হয়ে যায়। এর জন্যই তো কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার তাকে আর সেরকম ভাবে এবং তাদের জুটিকে আর সেরকম ভাবে ভরসা করতে পারে না। এর জন্য কিন্তু রাহুল ব্যানার্জি অ্যাজ এ লিড রোল অ্যাক্টর হিসাবে সেরকম একটা জায়গা করতে পারে না। সে লিড রোলে ভালোভাবে কাজ করতে না পারলেও কিন্তু সে পার্শ্ব চরিত্রে আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছিল, কারণ সে লিড রোলে কাজই পাচ্ছিল না। এর জন্য সে 2013 সালে মেঘে ডাকা তারা মুভি করে এবং সেই মুভিতে কিন্তু তার অভিনয়
অভিনয় ছিল খুব ভালো। কমলেশ্বর মুখোপাধ্যায়ের দ্বারা পরিচালিত ঋত্বিক ঘটকের জীবনের উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি করা হয়েছিল। এতে রাহুল অনিল চ্যাটার্জির ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিল। এটি তার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়েছিল। তারপরে 2014 সালে 34 কোণ মুভিতে সৃজিত মুখোপাধ্যায় এই থ্রিলার ছবিতে রাহুল একজন উঠতি পরিচালকের চরিত্রে অভিনয় করেছিলেন। মাল্টি স্টারার এই ছবিতে তার সাবলীল অভিনয় সিনেমাটিকে এক অন্য মাত্রা দিয়েছিল এবং ব্যোমকেশের সিরিজগুলোতে অরিন্দম শীলের দ্বারা পরিচালিত ব্যোমকেশ বক্সী সিরিজগুলিতে যেমন ব্যোমকেশ ফিরে এলো, ব্যোমকেশ গোত্র এবং দেবালয় ভট্টাচার্যর বিদয় ব্যোমকেশ, এতে অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে রাহুলের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। শরবিন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী অবলম্বনে তৈরি এবার সবর মুভিতে রাহুল সমীরণ বাগচি নামক একটি গুরুত্বপূর্ণ রহস্যময় চরিত্রে অভিনয় করে দেখিয়ে দিয়েছিল যে সেও অভিনয় জানে। এবং জুলফিকার মুভিতে শেক্সপিয়ারের নাটক অবলম্বনে তৈরি এই গ্যাংস্টার ড্রামা মুভিতে লালটু দাসের চরিত্রে অভিনয় করে নিজের ভার্সাটাইল প্রতিভা প্রমাণ করেছিলেন। কম্পাস পুরো খেটে খড়। তিনি অ্যাজ এ লিড রোল হিরো না হতে পারলেও এইসব মুভিতে পার্শ্ব চরিত্র করেও তার অভিনয়ের দ্বারা দর্শকদের মুগ্ধ করেছিল। তার ক্যারিয়ারের এই রাইজ অ্যান্ড ফল দেখেই সে কিন্তু বারবার ওই টেলিভিশনে ফিরে যেত। যেমন 2008 সালে মোহনা, 2014 থেকে 2016 সালে তুমি আসবে বলে, 2017 সালে স্বপ্ন উড়ান, 2018 সালে অর্ধাঙ্গিনী, 2019 থেকে 2020 সালে আই খুকুয়ায়, 2021 সালে দেশের মাটি, 2022 সালে লালকুঠি, 2022 থেকে 2025 সালে হরগড়ি পাইস হোটেল, 2025 সালে গীতা এলএলবি এবং 2026 সালে ভোলে বাবা পার করেগা মুভি আসতে চলেছিল এবং সেই মুভির শুটিং এর সেটেই কিন্তু তার মৃত্যু ঘটেছিল। তার মৃত্যুর পরই দেখা যায় এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা লুপ হল রয়েছে। সেটা হলো এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থাই নেই, মানে বাংলা ভাষায় যাকে বলে বিমা। এই বিমা বা ইন্স্যুরেন্স থাকতো তাহলে এত বড় ঘটনাটা হতে পারতো না। শুটিং এর আগে কিন্তু সমস্ত ব্যবস্থাই করা হতো। এই ফিল্ম ইন্ডাস্ট্রির ইন্স্যুরেন্সের প্রথাও কিন্তু আজ থেকে 26 বছর আগে, মানে 1999 সালেই কিন্তু এসেছিল এই বলিউডে, যেখানে তাল মুভির দ্বারা প্রথমেই শুরু হয়েছিল এই ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স গুলো কিভাবে কাজ করত, যদি কোনো প্রধান অভিনেতা বা অভিনেত্রীর মৃত্যু হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন বা কোনো দুর্ঘটনায় শুটিং বন্ধ হয়ে যায়, তবে প্রযোজকদের যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতো সেটা বীমা কোম্পানি পূরণ করবে। শুটিং চলাকালীন কোনো টেকনিশিয়ান বা শিল্পী আহত হলে তার চিকিৎসার খরচ, অঙ্গহানি বা মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ, দাঙ্গা, আগুন ও যান্ত্রিক গোলযোগের কারণে শুটিং বাতিল হলে তার খরচ বীমা থেকে পাওয়া যায়। সাধারণত সিনেমার মোট বাজেটের 1 থেকে 2% প্রিমিয়াম হিসাবে দিতে হয়। যেমন 100 কোটি টাকার সিনেমা হলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রায় 1 থেকে 2 কোটি টাকা দিতে হবে। 1999 সালের আগে ভারতের চলচ্চিত্র শিল্পে কোনো প্রজেক্ট বীমা করার কথা ভাবাই হতো না। সিনেমা নির্মাণের সাথে জড়িত থাকা অনিশ্চয়তা এবং ঝুঁকি থাকা সত্ত্বেও বীমা কোম্পানিগুলো বলিউডকে বীমা অযোগ্য বলে মনে করতেন, কারণ তখনও এই সিনেমা ছিল অসংগঠিত। 1999 সালে সুভাষ গাই তার তাল সিনেমার জন্য 11 কোটি টাকার বীমা করান, যা ছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কোনো মুভি ইন্স্যুরেন্স। এই বীমাটি করেছিল ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, UIIC। সুভাষ ঘায়ের মতে চলচ্চিত্র নির্মাণের সময় তিনি প্রায় অনেক ক্ষতি হতে দেখতেন, যার ফলে প্রযোজকরা চরম বিপাকে পড়তেন। তিনি বলেছিলেন, অভিনেতাদের অসুস্থতা, সেট ভেঙে পড়া, বৃষ্টিতে শুটিং ব্যাহত হওয়া, এসব কারণে প্রোডাকশন বন্ধ হয়ে যেত এবং আমি দেখতাম প্রযোজকরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেই সময় কোনো ব্যাংক থেকে সিনেমার জন্য লোন পাওয়া বা বীমা করানো খুবই কঠিন ছিল, কারণ চলচ্চিত্র জগৎ তখন সরকারের কাছে শিল্প হিসাবে স্বীকৃতি ছিল না। কিন্তু 1997 থেকে 98 সালে সরকার চলচ্চিত্রকে আনুষ্ঠানিকভাবে শিল্প বা ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি দিল। তখনই দৃষ্টিপট পুরোপুরিভাবে বদলে গেল। ব্যাংকগুলো অর্থায়নে আগ্রহী হলো এবং বীমা কোম্পানিগুলো চলচ্চিত্রের দিকে ঝুঁকি দিতে শুরু করলো। তাল সিনেমাটি দিয়েই শুরু করে UICC মুক্তা সিনে ইন্স্যুরেন্স পলিসি চালু করে। এই পলিসিটি তৈরি করা হয়েছিল কাস্ট ইন্স্যুরেন্স, মানে শিল্পীদের সুরক্ষা, ভুল ভ্রান্তি বা ত্রুটি সংশোধন, প্রোডাকশনের ইন্স্যুরেন্স, যেখানে কর্মীদের ক্ষতিপূরণ, সাধারণ দায় দায়িত্ব, যান্ত্রিক ক্ষতি, খারাপ আবহাওয়ার কারণে দেরি হওয়া বা পুনরায় শুটিং এর খরচ কভার করার জন্য। বীমার দিক থেকে এই তাল সিনেমার কাজ খুবই মিশ্রণ ভাবে শেষ হয়েছিল এবং মুক্তির পর ছবিটি সমালোচকদের প্রশংসাও পায়, পাশাপাশি বাজেটের 5 গুণ বেশি আয়ও করেছিল। ইয়াসরাজ ফিল্মসের মহব্বত এই সিনেমাটি UICC দ্বারা বীমাকৃত ছিল। শুটিং এ দেরি হওয়ার ফলে প্রযোজনা সংস্থা যে আর্থিক ক্ষতি হয়েছিল তার জন্য বীমা কোম্পানিগুলোকে সেই দাবি মেটাতে হয়েছিল। এই দাবির সঠিক পরিমাণ জানা না গেলেও পুরো সিনেমাটি 15 কোটি টাকার বীমা সুরক্ষিত ছিল। বলিউডে এই বীমা সুরক্ষিত থাকলেও এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে তার কোনো অস্তিত্বই ছিল না। এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে তার কথা শুরু হলো এই রাহুল ব্যানার্জি মরে যাওয়ার পর, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, রঞ্জিত মল্লিকের সাথে সাথে অনেক অ্যাক্টররাই সবাই কিন্তু
মাঠে নেমে এসেছিল এবং তারা দাবি করছিল যে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এই ইন্স্যুরেন্স প্রথা আনতে হবে, যার মূল উদ্দেশ্য থাকবে প্রতিটি প্রজেক্টের মধ্যে ইন্ডাস্ট্রি ওয়াইড ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে হবে, বিপজ্জনক বা আউটডোরে শুটিং এর ক্ষেত্রে বিশেষ অ্যাড অন বীমা থাকতে হবে, শুটিং সেটে ডাক্তার এবং সুরক্ষা বিশেষজ্ঞ রাখা নিশ্চিত করতে হবে। এই সব দাবি রেখেই কিন্তু তারা মাঠে নেমেছিল। রাহুল ব্যানার্জির মৃত্যুর পুরো এই মর্মান্তিক ঘটনাটা বিশ্লেষণ করলে দেখা যায় তার শুটিং প্রায় শেষই হয়ে গেছিল। তখন তিনি একটা ড্রোন শটের আইডিয়া দেন। শটটি দেওয়ার জন্য তিনি হাঁটু সমান জলে দাঁড়িয়েছিলেন, কিন্তু হঠাৎ একটি বড় ঢেউ আসায় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সমুদ্র তলায় বালিতে পা আটকে ডুবে যান। ইউনিটের সদস্য বা লাইফ গার্ডরা তাকে জল থেকে উদ্ধার করে দীঘা সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে তার ফুসফুসে নোনা জল এবং বালি পাওয়া গেছে, যা নিশ্চিত করে যে এটি একটা অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং বা দুর্ঘটনাবশত জলে ডুবে যায়। 5 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ আর্টিস্ট ফোরাম এবং টেকনিশিয়ানদের পক্ষ থেকে টলিউডে সমস্ত শুটিং বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছিল। প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, ঋতুপর্ণার মতো বড় বড় তারকারা এই ধর্মঘটে সমর্থন করেছেন। রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে টিটাগড় এবং তালসারি মেরিন পুলিশ স্টেশনে এফআইআর করেছেন। প্রসেনজিৎ ক্ষোভের সাথে জানিয়েছেন, যতক্ষণ না জানা যাচ্ছে ঠিক কি ঘটেছিল এবং নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল ততক্ষণ আমরা কাজ করছি না। তিনি রাহুলের পরিবার ও ছেলের ভবিষ্যতের জন্য দায়ী দায়িত্বর কথা উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলো, স্বস্তিকা বন্দ্যোপাধ্যায় বলো, নীনা গঙ্গোপাধ্যায় বলো, সবাই কিন্তু এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। রাহুল ব্যানার্জির এই ফিল্মি ক্যারিয়ার এবং তার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।